গল্প যেখানে সত্যি মনে হয়। নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল টক্সের থার্ড এপিসোডে আপনাদের স্বাগত জানাই। গত এপিসোডে আপনারা শুনেছিলেন সুন্দরবন, জঙ্গল যেখানে কথা বলে, এর পর্ব 1। আর আজকের এপিসোডে আমরা নিয়ে চলে এসেছি সুন্দরবন যেখানে জঙ্গল কথা বলে, এর পর্ব 2। গত এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছিল, সেই জন্য একটা ভালো রেসপন্স আমরা পেয়েছি আপনাদের থেকে। এই এপিসোডেও একটা ভালো রেসপন্স আশা করছি বন্ধুরা। তো শুরু করছি সুন্দরবন যেখানে জঙ্গল কথা বলে এর পর্ব 2, অর্থাৎ শেষ পর্বটা। আমরা তার আগেই জেনে নেব যে গত এপিসোডে কি কি হয়েছিল। গোপালবাবুর জীবন নিয়ে শুনেছিলাম তার জলদাপাড়ার চোরা শিকারীদের চাষ হয়ে ওঠার ঘটনা, তার জলদাপাড়া ছেড়ে সুন্দরবনে ট্রান্সফার হয়ে যাওয়ার ঘটনা। শুনেছিলাম এক অপরূপ প্রাকৃতিক দৃশ্যের মুহূর্ত। পরিচিত হয়েছিলাম ভেনু মাঝির সাথে, শুনেছিলাম তার ব্যাপারে, শুনেছিলাম গোপী বাবুর সম্বন্ধে আর নগেন বাবুর সম্বন্ধে, শুনেছিলাম তাদের নৌকা যাত্রার কথা, শুনেছি নৌকার কানের পেছনের আসল কথা, শুনেছি গোপালবাবুর মুখ শুকিয়ে যাওয়ার এক দৃশ্যের ঘটনা। কি ছিল সেই দৃশ্য? কি দেখতে পেয়েছিলেন গোপালবাবু? এরপর সুন্দরবন। বাবু দেখলেন এক রাশি কালো মেঘ তাদের দিকে এগিয়ে আসছে। এই দিকে সে তাড়াতাড়ি মাঝিকে বললেন, মাঝি, এক্ষুনি এই মাত্র নৌকোনে ফেরাও, নৌকোনে চলো মানিকানা হেডকোয়ার্টারে দেখি। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতাছি বাবু। কিন্তু এই কথা বলতে না বলতেই তাদের মাথার উপরে ছেয়ে গেল এক রাশি কালো মেঘ। শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই ঝোড়ো হাওয়ার মধ্যেই যেন নদী ঝোড়ো হাওয়ার সাথে তালে তাল মিলিয়ে তাণ্ডব লীলায় মেতে উঠল। তখনও সন্ধে নামেনি, কিন্তু কালো মেঘের কারণে দিনের আলোটাকেও বোঝা যাচ্ছিল না। গোপালবাবু, নগেনদা, গোপীবাবু একে একে সবাই সেই ছাউনির তলায় চলে গেল। মাঝি একা নৌকা সামলাচ্ছিল। এতক্ষণ শুধু ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু এবারে বজ্রবিদ্যুতের হুঙ্কার শোনা গেল। এরই মধ্যে নগেনদা মাঝির উদ্দেশ্যে বললেন, কিরে ভেনু, ঠিক আছিস তো তুই? আগে বাবু, এইরকম ঝড় তুফানের মধ্যে অনেক নৌকা চালিয়েছি আমি, আমাকে লইয়া চিন্তা করবেন না। আপনারা ঠিক আছেন তো? মাঝির কথা শেষ হতে না হতেই নৌকাটাও ভয়ঙ্কর রূপে দুলতে লাগলো। ভেতরে থাকা সবাই একটু ভয় পেয়ে গেল। এরই মধ্যে মাঝি বলল, আপনারা নিশ্চয়ই আসার আগে বনবিবির পূজা দেন নাই, তাই না? আরে না, আসলে এই কেসটা নিয়ে একটু ব্যস্ত থাকায় আর আসার আগে আর কি হলো, বনবিবির মন্দিরে যাওয়া হয়নি, বুঝলেন? ওই তো বনবিবির গোসা হইছে, সবাই মিলা ক্ষমা চান বনবিবির কাছে। আস্তে আস্তে দেখবেন দু চোখটা কইমা গেছে। তার কথা অনুযায়ী সবাই মনে মনে বনবিবির কাছে ক্ষমার প্রার্থনা করতে লাগলেন, এবং তারপরেই আধা ঘন্টা সেই দুর্যোগ চলল, এবং আস্তে আস্তে প্রাকৃতিক দুর্যোগটা একেবারে শান্ত হয়ে গেল। এরই মধ্যে গোপালবাবু হাত ঘড়িতে দেখলেন বিকেল 4:30 বাজে। তাদের ফিরতে ফিরতে আর একটু সময় লাগলো। একটু বলাটা একেবারেই ভুল, প্রায় অনেকক্ষণই সময় লেগেছিল তাদের, কারণ সেই ঝড়ের মধ্যে মাঝি তার নদীর পথের রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছিল। তারা অন্য নদী পথের রাস্তা দিয়ে অন্য জায়গায়, মানে আরেকটু গভীর অরণ্যের দিকে চলে গিয়েছিলেন, এবং সময় তখন প্রায় 5:30 বেজে গেছে। হঠাৎ নৌকা থেকে জঙ্গলের ভেতর দিয়ে তখন ভেসে আসলো এক মহিলার কান্নার শব্দ। আস্তে আস্তে সেটা আরও ভালো করে শোনা যেতে লাগলো। গোপালবাবু সেই কান্নার শব্দ শুনে মাঝিকে বললেন, মাঝি, নৌকোটা তাড়াতাড়ি পাড়ের দিকে নিয়ে চলো, কোনো অসহায় মহিলা হয়তো এই সন্ধ্যাবেলা বিপদে পড়েছে।
গোপীবাবু এই কথা শুনে বলে উঠলেন। একটু আকস্মিকভাবে হাসতে হাসতেই তিনি বললেন, এবার একটু বিশ্বাস করুন বাবু আমার কথা। ও কোনো সাধারণ মহিলা নয়, এইটা একটা অশরীরী আলিয়া। মাঝি, নৌকাদের আরো জোরে টানো, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের মিরাখান হোয়াইট কাউন্টার্সে পৌঁছাতে হবে। মাঝি নগেনবাবুর কথা অনুযায়ী জোরে জোরে দাঁড় টানা শুরু করলেন এবং তারা যখন পাড়ে এসে পৌঁছালেন তখন সন্ধে 6:30 বেজে গেছে। নৌকা থেকে নেমেই গোপালবাবু নগেনবাবুকে জিজ্ঞেস করলেন, ওটা সত্যি কোনো মহিলা ছিল না তো, যে বিপদে পড়েছে এই সন্ধ্যাবেলা? স্যার, ওই বিষয় নিয়ে ভাববেন না। আজকে আমরা সবাই আসছি, তাহলে আমরা আবার যাব বাদারবনে। তবে এবার যাব দিনের বেলায়, মানে ওই সকালের দিকে রওনা দেবো আমরা। আর এবারে আমরা স্পিড বোট করেই যাব, ওই ব্যাপারে ভাববেন না। তাহলে আর একটু তাড়াতাড়ি পৌঁছলে। আর হ্যাঁ স্যার, ওই গোপীর কথা পাত্তা দেবেন না, শুনবেন না। ও সত্যিই ভুলভাল বকে। আর এখন আমি তাহলে আসি। তাহলে আমরা আবার সেই লোকেশনটাতে যাব পরশুদিন। এই বলেই একে একে সবাই যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। গোপালবাবুকে তখনও আরও মিনিট 15 হাঁটতে হতো দপ্তরের রুমে পৌঁছানোর জন্য। সে হাঁটতে লাগে এবং ঝিঝি পোকার শব্দ পুরো জঙ্গলটাকে মাতিয়ে তোলে এবং তার মনে হয় কেউ একজন তার পিছু করছে এবং সে আস্তে আস্তে দপ্তরের দিকে এগোতে থাকে। গোপালবাবু তার মুখে এবারে একটু ভয় দেখা দেয়। তাড়াতাড়ি মেন দরজাটা খুলে রুমে ঢুকে যান গোপালবাবু। রামু রান্নাঘর দিয়ে দৌড়ে আসে দেখার জন্য যে কে এলো। সে এসে দেখল গোপালবাবু এসেছেন এবং তার মুখে একটু ভয়। সে সেই সব না দেখে গোপালবাবুকে বললেন, যাকে না কে আসুন বাবু, অনেকক্ষণ আগে বাহার গেছেন, অনেকটা পথ নৌকায় করে আইছেন, এখন একটু নাহাকে আসুন। 10 মিনিটের মধ্যে খাবারটা তৈরি হয়ে যাবে, আমি খানা বানিয়ে আপনাকে ডেকে দিচ্ছি। এটা শুনে গোপালবাবু একটু ভয়ে ভয়ে গলায় বললেন, রামু, আজকে আমার শরীরটা খুব দুর্বল লাগছে। আজকে তুমি আমার সাথে বসে রাতের খাওয়াটা সেরে নাও। তা আপ যেটা বলবেন বাবু, কিন্তু আপনি নাহাকে আসুন, আর ওই জামা কাপড়টা হাম কালকে কেচে দেব। তারপর গোপালবাবু চান করতে গেলেন এবং বাথরুমে ঢুকে তিনি অবাক হলেন বাথরুমে একটা ছুরি রাখা দেখে। তার ভয়টা রূপান্তরিত হলো এবার একটা ভাবনায়। সে মনে মনে কি যেন একটা চিন্তা করতে থাকলো। সে চান করে বেরোলো এবং রামুকে বলল যে খাবারটা তার তৈরি হয়ে গেছে, তাই টেবিলে চলে যেতে। এবং গোপালবাবু টেবিলে গিয়ে দেখলেন রুটি আর কষা মাংস টেবিলে রাখা রয়েছে। সে রামুকে ডেকে বললেন, আসো, একসাথে বসে খাবো বললাম না আজকে। জি হুজুর, আসছি। তারা তারপরে খাওয়া শুরু করলেন এবং গোপালবাবু এরই মধ্যে রামুকে জিজ্ঞেস করলেন, তা আপনার একটু আছে গরম পানি চলবে নাকি? মতলব দারু তো বাবু? হ্যাঁ, দারু গো, তা চলে নাকি? হ্যাঁ বাবু, মাঝে মধ্যে একটু আধটু দারু আমিও পিয়ে নি বাবু। রাত তখন 9:30 বাজে। তারা দুজনেই পানীয় নিয়ে বসলেন। রামু পরিমাণ মতো সব কিছু মিশিয়ে গ্লাসটা এগিয়ে দিলেন গোপালবাবুর কাছে। গোপালবাবু গ্লাসে একটা চুমুক দিয়ে রামুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রামু, তুমি কবে দিয়ে আছো এখানে? পিছলে 3 সাল দিয়ে বাবু। তাদের মধ্যে আরও কথা হলো এবং এরই মধ্যে ঘড়িতে 10:30টার ঘন্টা বেজে উঠল। আজকে তো অনেক রাত হলো রামু,
ঘুমোতে যাও, অনেক দেরি হয়ে গেল। কালকে না হলে বাসনগুলো ধুয়ে দিও। ঠিক আছে। এরপর রামু শুতে চলে গেল আর গোপালবাবু নিজের বিছানায় চলে গেলেন শুতে। কিন্তু গোপালবাবুর ঘুম এলো না সহজে। সে বিছানার এপার ওপার করতে লাগলো, ভাবতে ভাবতে। রাতও অনেকটা হলো। এমন সময় গোপালবাবু আবার সেই আগের মতো ফিসফিস শব্দটা শুনতে পেলেন এবং জানলা দিয়ে দেখলেন সেটা সেই দুটি ছেলেই দাঁড়িয়ে রয়েছে। এবং সে জানলা দিয়ে আরো ভালো করে দেখতে যাবে, এমন সময় ওই দুটি ছায়ামূর্তি গোপালবাবুর দিকে তাক করে একটি ছোট পাথর ছুঁড়ে মারলেন এবং গোপালবাবু একটু সরে গেলেন, তাই তিনি সেই পাথরটার থেকে বেঁচে গেলেন। কিন্তু পাথরটা গিয়ে লাগলো ঠিক আয়নার মধ্যে এবং আয়নার কাঁচটা ভেঙে গেল এবং সে ঘরের লাইটটা জ্বালালো তখনই এবং হাতে একটা টর্চ নিয়ে দৌড় দিল সেই দরজাটা খুলে। যেখানে গেল সেখানে সেই ছায়ামূর্তিগুলো দাঁড়িয়ে ছিল না, কিন্তু সেখানে তন্ন তন্ন করে অনেকক্ষণ খোঁজার পরেও কিছু পেলেন না তিনি। ঝিঝি পোকার শব্দ আর জঙ্গলের ঘন অন্ধকার ব্যাপারটাকে আরও রহস্যময় করে তুলছিল। গোপালবাবু কিছু খুঁজে না পেয়ে নিজের ঘরে চলে এলেন এবং শোয়ার ঘরের লাইটটা জ্বেলেই রাখলেন। সে ভাবতে লাগলেন, কাল গোপীবাবু বললেন আলিয়া, কিন্তু মাঝির ব্যাখ্যা অনুযায়ী যদি আলিয়া হয় তাহলে সোজা আক্রমণ করবে না, আর আলিয়া প্রিয়জনে বেশি আসে, আর এরা ছিল দুজন। ব্যাপারটা নিয়ে ভাবছিলেন গোপালবাবু। হঠাৎ তার চোখে পড়ল সেই পাথরটার দিকে, যেটা সেই ছায়ামূর্তি দুটো ছুঁড়েছিল। সেটাতে একটা কাগজ জড়ানো আছে। গোপালবাবু নিয়ে সেই পাথরটা উঠিয়ে কাগজটা খুলে দেখলেন, তাতে লেখা ছিল, হারামজাদা, এহান হে জ্বলে যা, নয়তো তোদের মধ্যে কেউ আর বাঁচবি না। গোপালবাবু এবারে কনফার্ম হলেন এ কোনো অশরীরীর কাজ না। সে একটা সিগারেট ধরালেন এবং সেটাতে এক টান দিলেন। তার সেই রাতে আর ঘুম এলো না। তখন প্রায় সকাল 6:30 বাজে। সে সবাইকে ফোন করে হেডকোয়ার্টার্সে উপস্থিত হতে বললেন 1 ঘন্টার মধ্যে। সবাই তার কথা মতো 1 ঘন্টার মধ্যে হাজির হলো হেডকোয়ার্টার্সে এবং গোপালবাবু সবাইকে বললেন, সবাই দেখো, টেবিলের উপরে একটা খালি পৃষ্ঠা, একটা পেন রাখা আছে। এটাতে সবাই সবার নিজের মনে যেটা আছে সেটা লেখো। চলো স্টার্ট করা যাক। তা স্যার, আপনি সকালে হঠাৎ কি লিখতে বললেন? কি ব্যাপার, বুঝলাম না তো। নগেনদা, এটা হচ্ছে লুইস এডওয়ার্ডস নীতি, যেটা দিয়ে অপরাধীকে খুব সহজে ধরা যায় ও চেনাও যায়। কাল রাতে একটা রহস্যময় ঘটনা ঘটেছে আমার সাথে। তা কি এমন ঘটনা ঘটলো যাতে আপনি আমাদের সবাইকে এক এক করে লিখতে বললেন? গোপালবাবু প্রথমে তার সাথে ঘটা ঘটনাগুলো উল্লেখ করলেন এবং সেই লেখাটাকে উল্লেখ করলেন। তারপরে গোপালবাবু বললেন, বুঝলেন নগেনদা, আমার একজনের উপর একটা বিষয় নিয়ে খুব সন্দেহ হচ্ছে। এই সুন্দরবনে একটা বড় সড়ো চক্রান্ত চলছে, যা সবাই থেকে লুকিয়ে করা হচ্ছে। মানেটা বুঝলাম না, একটু ভালো করে বলুন। সবাই বুঝতে পারবেন, কাল অবধি অপেক্ষা করুন। হ্যাঁ, আমার কোয়ার্টারের রুমের চারদিকে সিকিউরিটিটা একটু বেশি করে লাগাবেন, কারণ কালকের মধ্যে কিছু একটা হতে চলছে এবং আজকে রাতেও কিছু একটা হবে। সেই দিন ডাকলেন গোপালবাবু তার ক্যালিগ্রাফিস্ট বন্ধুকে, যে থাকে কলকাতায়, এবং তার নাম হলো প্রিয়াঙ্কা। ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক, কিন্তু আপনি যখন বলেছেন তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে।
ঠিক আছে, সিকিউরিটি আরো কড়া করে দেবো। আরে হ্যাঁ, আর একটা কথা, গোপীবাবু আজ রাতে আমার সাথে থাকতে হবে। এরই মধ্যে কথাবার্তা হতে হতে বিকেল 5:30 বেজে গেল এবং প্রিয়াঙ্কা দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে গোপালবাবুকে বললেন, গোপালদা, গোপালদা, এই দুটো হাতের লেখা একজন ব্যক্তিরই, আর দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, হুবহু দুটোই এক। এটা শুনে গোপীবাবুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। গোপালবাবুর মুখটা একটু হাসিতে ভরে গেল, যেন কিছু একটা আন্দাজ করেছে এবং সেটা সত্যি হয়েছে। আচ্ছা প্রিয়াঙ্কা, এখন তুই যা, আমার কি যদি কোনো দরকার হয় তোকে আমি ডেকে নিচ্ছি। এই সব কথাবার্তা হতে হতে সন্ধে গড়িয়ে রাত হলো এবং যে যার ঘরের জন্য চলে গেল, কিন্তু গোপীবাবু থেকে গেলেন গোপালবাবুর সাথে। তারপরে গোপালবাবু গোপীবাবু একসাথে বসে রাতের খাবারটা সারলেন। তারপরে রাত যখন 10:30, প্রিয়াঙ্কা গোপালবাবুর সাথে কথা বলছিলেন ব্যালকনিতে দাঁড়িয়ে। হঠাৎ প্রিয়াঙ্কা গোপালবাবুকে বললেন, গোপালদা, গোপালদাকে তো ডাইরেক্ট অ্যারেস্টই করা যায় এই লেখাকে প্রমাণ হিসেবে রেখে। না রে, সবার সামনে সত্যিটা আনতে হবে, নাহলে কেউ বিশ্বাস করবে না। আর তুই ভয় পাস না, আমার কোয়ার্টার রুমে চারপাশে পুলিশ আর সিকিউরিটি আছে। এরই মধ্যে পর্দাটা সেখান দিয়ে পড়ে গেল এবং শব্দর উৎসটার দিকে দুজনে তাকালেন। দেখলেন গোপীবাবু দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিলেন। তারা দেখতেই গোপীবাবু একটা আমতা আমতা করে বলল, আমি তো বাবু মুহূর্তে আইছিলুম এখানে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গোপালবাবু ও প্রিয়াঙ্কা দুজনে শুতে চলে গেল। গোপালবাবু একটু শুতে না শুতেই ঘুমিয়ে পড়লেন। এর মধ্যেই ঘরে ঢুকে এলেন গোপীবাবু এবং একটি রুমাল সেই গোপালবাবুর নাকের সামনে নিতেই গোপালবাবু যেন ঘুমাচ্ছিলেন কিন্তু পুরো অবশ হয়ে গেলেন। তারপরে একে একে রামুকে এবং প্রিয়াঙ্কার সাথেও তিনি একই কাজ করলেন এবং তাদের একে একে করে চেয়ারে বাঁধলেন। তারপর গোপালবাবুর ঘুমটা হঠাৎ করে ভাঙল তার গালে একটা সাপাতে জ্বরের অনুভূতিতে। চোখটা খুলে দেখলেন গোপালবাবু সামনে বসে আছেন এবং তার সামনে বসে গোপীবাবু। তার দুদিকে তাকিয়ে দেখলেন প্রিয়াঙ্কা এবং রামু তার মতোই পা আর হাতটা বাঁধা চেয়ারের সাথে। গোপীবাবু একটু অট্টহাসি করে বললেন, ওরে হারামজাদা, তুই আমারে ধরবি? এত সাহস হয়ে গেছে তোর? শুয়োর, আমার হাতটা খুল এক্ষুনি, তারপর দেখিস তোকে কেউ ধরে না মারে। গোপালবাবু পায়ের নিচে একটা ট্র্যাকার চিপ লাগানো ছিল, তাতে ট্যাপ করলেন তিনি পা দিয়ে এবং হেসে বললেন, বল হারামজাদা, যাদের তুই নিয়ে গেছিলিস তাদের কোথায় লুকিয়ে রেখেছিস? এই বলা মাত্রই নগেনদা দরজা ভেঙে বাড়িতে ঢুকে গেলেন এবং গান পয়েন্ট করলেন বাঘার দিকে এবং বাঘাকে বললেন, হারামজাদা এক্ষুনি সারেন্ডার কর, নাহলে মাথায় দুটো দানা করে দেবো। এরপরেই বাঘা তার হাত দিয়ে বন্দুকটা রেখে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং বলতে লাগলেন, আমার নাম বাঘা। আগে আমি কলকাতা চত্বরে পাচার কাজ চালাতাম। কলকাতায় আমি ধরা খাইয়া এই সুন্দরবনের বাঁদরবন অঞ্চলে আমি এখন আস্তারা করেছি। ভেবেছিলাম তোর একটু ভয় দেখালে তুই এই জঙ্গলের দিকে আসবি নাই, তাই জন্য প্রথম রাত্রে তোরে দুটো ছেলে দিয়া ভয় দেখানোর চেষ্টা করলাম আমি, কিন্তু তুই তো রাজি ছিলিস না ভয় পাইতে। তাই তোরে বাঁদরবনের সামনে একটা মহিলার গলার দিয়া ভয় পাবানোর চেষ্টা করলাম। তুই সেখানেও ভয় পাইতে না রাস,
তাই ভাবলাম তুই সই গেছে বুঝতে পারে নাই এখানে কোনো বাজে কাজ হয়েছে, তারপর সেই তুই ধরিয়ে নিলি, তারপর দুটো ছেলে দিয়ে তোরে আক্রমণও করালাম ওই রাত্রে। তারপর তুই বুঝাই গেলি যে এইসব কাজ বাজের পেছনে আমারই হাত আছে, ধইরা ফেললি আমায়। তারপরে আমি ভাবলাম তোরে রাত্রে অবশ করে মায়েরা দেবো, তারপরে হয়তো সবকিছু চাপা পড়ে যাবে, কেউ জানতেই পারবে না তাহলে এই সুন্দরবনে কি ঘটতেছে। হাবিলদার, মালটাকে লকআপে নিয়ে যাও আর রামপাট কেলাও, যাতে সবকিছু সত্যি কথা ওর পেট থেকে উপড়ে আসে। এরপরে দুটো হাবিলদার তার হাত দুটি ধরে, সেই বাঁধা হাত দুটি ধরে নিয়ে যাচ্ছিল তাকে লকআপে ভরতে। এমন সময় সে হাত ছাড়িয়ে পালাতে গেল। আমার তাহলে ধরাটা তো স্বপ্ন রয়ে গেল রে, তাহলে আমি আসি। এবং নগেনবাবু তার দিকে বন্দুক তাক করে একটা গুলি চালালেন। তারপরে তার মৃতদেহটা পড়ে লুটিয়ে গেল মাটির ওপরে। ধন্যবাদ নগেনদা, আপনি খুব পারফেক্ট টাইমে এসেছে, নাহলে হয়তো আমরা তিনজন আজকে মরে যেতাম। থ্যাংক ইউ নগেনদা। তো গোপাল বাবু, কেসটা তো খুবই তাড়াতাড়ি কেটে গেল। তো এবারে আপনার কি প্ল্যান? সুন্দরবনের জঙ্গলে থাকবেন নাকি জলদাপাড়ায় ফিরে যাবেন? এই কেসটা তো কমপ্লিট হয়ে গেল, এরপরে যদি কোনো রহস্যময় ঘটনা ঘটে তাহলে আমি সুন্দরবনের পাশে আছি এবং থাকবো। এতক্ষণ শুনছিলেন সুন্দরবন, জঙ্গল যেখানে কথা বলে, এর শেষ পর্ব। আশা করছি গল্পটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে। আপনাদের দুটো পার্ট মিলিয়ে গল্পটির যে অংশটি আপনাদের ভালো লেগেছে সেই অংশটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন বন্ধুরা, যাতে আপনাদের মতো তারাও শুনতে পারে। আর আপনারা আমাদের সাথে থাকুন, তাহলে আপনারা আরো অন্য ধরনের গল্প শুনতে পারবেন, অনেক ধরনের গল্প শুনতে পারবেন, যেমন রহস্যময় গল্প, ভৌতিক গল্প, মজার গল্প। আর কমেন্ট বক্সে জানান আপনারা পরের গল্পটা কিরম টাইপের চাচ্ছেন, তাহলে চেষ্টা করব আমরা সেই গল্পটাকে তুলে ধরার। আর আপনাদের সাথে যদি কোনোদিনও কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা এরম ঘটনা আপনাদের জানা থাকে, আপনারা কারোর কাছ থেকে শুনে থাকেন, অবশ্যই স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনার একটি ভয়েস করে সেই গল্পটির বিবরণ দিন। আমাদের স্পিরিচুয়াল টক্স টিম সেই সেই ঘটনাটিকে একটি গল্পে রূপান্তরিত করে আপনাদের সামনে প্রকাশ করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওতে আশা করে গেলাম একটা ভালো রেসপন্স পাবো আপনাদের থেকে। আসছি বন্ধুরা, আজকের মতো এতটাই। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে।